ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে স্মৃতির মিনার। আলপনায় রাঙাতে ব্যস্ত শিক্ষার্থীরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির। শহীদদের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা এই কাজগুলো করি। তো এবারে শুধু হচ্ছে 3টা রঙের তৈরি করা হচ্ছে আলপনাগুলো, সাদা, লাল আর কালো। এত কষ্ট করে কাজ করছি, মানুষ আসবে, দেখবে। কয়েক স্তরে আমরা নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছি। রাত্র 12:40 জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। 18 বিশিষ্ট ব্যক্তি ও নারী ফুটবল দলকে 21 পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা। বললেন, ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত দেশ গড়ার সুযোগ কাজে লাগাতে হবে। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 287 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারাকাত সহ 23 জনের বিরুদ্ধে দুদকের মামলা। সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধেও অর্থ পাচারের মামলা। বিডিআর হত্যায় শেখ হাসিনা ও মঈন ইউকে জিজ্ঞাসাবাদ করতে চায় কমিশন। জিয়াউল সহ 10 জনের তদন্ত 2 মাসে শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। কুয়েটে হামলায় অজ্ঞাতদের আসামি করে মামলা। উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ক্যাম্পাসে রক্তপাতে যারাই জড়িত হোক ব্যবস্থা নেওয়ার আহ্বান সার্জিসের। দীর্ঘ 17 বছর পর নিয়োগ বঞ্চনার অবসান। 27তম বিসিএস এর 1137 জনের চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ আপিল বিভাগের। ভুক্তভোগীদের উচ্ছ্বাস, সন্তোষ আইনজীবীর। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনে কিছুক্ষণ পর মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ ভারত। নিজেদের সামর্থ্য আস্থা অনুযায়ী খেলবে শান্ত বাহিনী। মূল মাঠে অনুশীলন করে নতুন বিতর্ক টিম ইন্ডিয়ার। মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। বেদি ছাড়াও আশেপাশের সড়ক আলপনায় রাঙাতে ব্যস্ত শিক্ষার্থীরা। প্রথম প্রহরের যাত্রা নির্বিঘ্ন করতে পরিবর্তন আনা হয়েছে ট্রাফিক ব্যবস্থায়। এছাড়া সার্বিক নিরাপত্তায় ডিএমপির পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। স্মৃতির মিনারে উকি দিচ্ছে ফাল্গুনের লাল সূর্য। রংতুলির আঁচড়ে রঙিন হচ্ছে শহীদ বেদি, রঙিন হচ্ছে পিচ ঢালা রাজপথ। আর মাত্র কয়েক ঘন্টা, এরপরই বাঙালি শ্রদ্ধা ভরে স্মরণ করবে 52 ভাষা আন্দোলনের বীর শহীদদের। কেন্দ্রীয় শহীদ মিনারে নামবে লাখো মানুষের ঢল, আর তাদের বরণ করে নিতেই এত আয়োজন। এত কষ্ট করে কাজ করছি, মানুষ আসবে, দেখবে। শহীদদের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা এই কাজগুলো করি। প্রতি বছর ফেব্রুয়ারিতে আলপনা হিসেবে অনেক কালার ভেরিয়েশন ছিল, কিন্তু এবারে শুধু হচ্ছে 3টা রঙের তৈরি করা হচ্ছে আলপনাগুলো। কালো হচ্ছে শোকের রং, সাদা শুভ্রতার প্রতীক, আর লাল হচ্ছে আমাদের জুলাই বিপ্লব থেকে নিয়ে আসা একটা বলা যেতে পারে তাদের স্মৃতিচারণ করা। নিরাপদ হবে অমর 21-এর প্রথম প্রহর। নিরাপদ হবে 21-এর প্রথম প্রহরে নগ্ন পায়ে শহীদ মিনার যাত্রা। জনগণের এমন প্রত্যাশাকে মাথায় রেখে ট্রাফিক ব্যবস্থায় আনা হয়েছে পরিবর্তন। একমাত্র পলাশী ক্রসিং দিয়েই প্রবেশ করা যাবে কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুল দেয়া শেষে দোয়েল চত্বর হয়ে টিএসসি, চানখারপুল এবং হাইকোর্টের দিক দিয়ে করতে হবে প্রস্থান। পলাশী ক্রসিং এবং বক্সিবাজার ক্রসিং, মূলত এখান দিয়ে মানুষ আসতে পারবে না একটা ছাড়া, সেটা হলো পলাশী থেকে ভাস্কর্য হয়ে জগন্নাথ হল ক্রসিং হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পারবে। এদিকে সার্বিক নিরাপত্তায় ডিএমপির পক্ষ থেকে সাজানো হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিপুল পুলিশ সদস্যদের সঙ্গে শহীদ মিনারের 1 কিলোমিটার এলাকায় থাকবে মোবাইল টিমও। কয়েক স্তরে আমরা নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছি। সন্ধ্যায় প্রথমে 5টায় এবং পরবর্তীতে রাত্র 8টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিসার এবং ফোর্স নিয়োজিত থাকবে। পরিবর্তিত পরিস্থিতিতে এবারের আয়োজনে আছে কিছুটা ভিন্নতা। প্রথম প্রহরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের শ্রদ্ধা নিবেদন শেষে মিনার বেদি উন্মুক্ত করে দেয়া হবে সর্বসাধারণের জন্য। রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল বাহিনী
আপনার কিছু বাহিনী বেশ কিছুদিন আগে থেকেই তাদের কর্মতৎপরতা শুরু করেছেন। আমাদের কাছে ওরকম অন গ্রাউন্ড কোনো তথ্য নেই যে অমুকে অমুক করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা সন্তোষজনক জানিয়ে আয়োজকদের দাবি শঙ্কা নেই কোনো বিশৃঙ্খলার। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শহীদ মিনার এলাকায় আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। প্রস্তুতির সবশেষ খবর জানবো, সরাসরি যাব তার কাছে। ধ্রুব, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের দুটি সড়কে মূলত আলপনার কাজ চলছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যারা শিক্ষার্থী রয়েছেন তারা এখানে যোগ দিয়েছেন এবং আমরা আজকে ঠিক সকাল 10টার পর থেকে লক্ষ্য করেছি এখানে তারা উপস্থিত হয়েছেন এবং পুরো সড়কটি জুড়ে আলপনার কাজ করছেন। মূলত আজকে যে আলপনার কাজটি রয়েছে সেই আলপনার কাজটি হচ্ছে শিববাড়ি ক্রসিং থেকে পুরোপুরি শহীদুল্লাহ হল পর্যন্ত এবং দোয়েল চত্বর থেকে শহীদ মিনার পর্যন্ত। এই আলপনার কাজের জন্য বেশ কিছু সড়ক কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি জায়গায় পুলিশের ব্যারিকেড দেওয়া হয়েছে। 4টি পয়েন্টে দেওয়া হয়েছে। সেই পয়েন্টগুলো হচ্ছে শিববাড়ি ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং এবং শহীদুল্লাহ হলের ঠিক সামনের অংশে। সুতরাং এই যান চলাচল মূলত বন্ধ করে দেওয়ার কারণে শিক্ষার্থীরা খুব সহজেই তাদের যে আলপনার কাজ সেই আলপনার কাজটি করতে পারছেন। এবং আমরা লক্ষ্য করেছি শহীদ বেদিতে অর্থাৎ শহীদ মিনারের সামনের যে এলাকাটুকু রয়েছে সেগুলো মূলত এখন আইন শৃঙ্খলার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে। সুতরাং সর্বসাধারণের যে প্রবেশাধিকার সে প্রবেশাধিকার কিন্তু এখন অনেকটাই নেই। এখানে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ যেমন অবস্থান নিয়েছে, পাশাপাশি আমরা সেনা সদস্যদেরও এখানে উপস্থিত হতে দেখেছি এবং তাদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে কোনোভাবেই কিন্তু ছাড় দেওয়া হবে না। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায়ও কিন্তু নতুন ধরনের পরিবর্তন আনা হয়েছে। মূলত আজকে যারা 12টা 1 মিনিটে অর্থাৎ 12টা 40 মিনিটে সর্বসাধারণের জন্য যখন খুলে দেওয়া হবে শহীদ মিনার প্রাঙ্গণ, এরপর থেকে শুধুমাত্র পলাশী ক্রসিং দিয়েই যারা শহীদ মিনারে আসতে চান তারা শুধুমাত্র পলাশী ক্রসিং দিয়েই আসতে পারবেন। অন্য কোনো পয়েন্ট দিয়ে মূলত শহীদ মিনারে আসা যাবে না। প্রত্যেকটি জায়গায় পুলিশের ব্যারিকেড থাকবে। অর্থাৎ পলাশী ক্রসিং হয়ে শহীদ মিনারে ফুল দেওয়া শেষে যারা আগত আছেন তারা চলে যাবেন সরাসরি দোয়েল চত্বরে এবং দোয়েল চত্বর হয়ে 3টি পয়েন্ট দিয়ে মূলত তারা বের হয়ে যেতে পারবেন। শহীদ মিনার হয়ে হাতের উত্তর দিকে যদি তারা চলে যায় সরাসরি সোহরাওয়ার্দী উদ্যান দিয়ে তারা বের হয়ে যেতে পারবে এবং পূর্ব দিকে যদি যায় তাহলে হাইকোর্ট ক্রসিং পড়বে এবং তারা যদি দক্ষিণ দিকে চলে আসে তাহলে মূলত শহীদুল্লাহ হলের যে রাস্তাটি রয়েছে সেই শহীদুল্লাহ হলের সড়কটি দিয়ে তারা চলে যেতে পারবে। এবং আমরা যদি একটু দেখাতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান কিন্তু এখানে একদমই স্পষ্ট। আইন শৃঙ্খলা বাহিনী শহীদ মিনারের সামনের যে অংশটি রয়েছে সেই অংশটিতে অবস্থান নিয়েছেন এবং এখান থেকেই পুরো এলাকাটি কিন্তু মনিটর করছেন। পাশাপাশি আমরা এখানে র্যাবের সদস্যদের দেখেছি যে র্যাবের সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। আশেপাশের পুরো সার্বিক অবস্থা পরিদর্শনের জন্য কিন্তু সিসি ক্যামেরা বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে যাতে নিরাপত্তায় সামান্যতম ত্রুটি না থাকে। এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। সহকর্মী ধ্রুব ব্যানার্জি, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত দেশ গড়ার সুযোগ কাজে লাগাতে হবে। 21শে পদক প্রদান অনুষ্ঠানে এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের জন্য বিরল সম্মান বয়ে আনা নারী ফুটবল দলকে পদক দিতে পেরে জাতি আনন্দিত বলেও জানান তিনি। বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবার 18 বিশিষ্ট ব্যক্তি ও দলকে 21শে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম। এ যেন দেশের কৃতি সন্তানদের মিলন মেলা। নিজেদের মেধা, শ্রম আর নিরলস প্রচেষ্টায় যারা সমৃদ্ধ করেছেন দেশকে, সেসব গুণীদের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21শে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ গঠনে বিশেষ ভূমিকা রাখায় 18 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হয় 21শে পদক। বদলে যাওয়া বাংলাদেশের প্রথম 21শে পদক প্রদান অনুষ্ঠান, তাই ফুটিয়ে তোলা হয় জুলাইয়ের বীর শহীদদের বীরত্বগাথা। বিশেষ সম্মান জানানো হয় ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের। বক্তব্যের শুরুতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নারী ফুটবল দল বিশ্বে বাংলাদেশের জন্য বিরল সম্মান বয়ে এনেছে। দলটিকে 21শে পদক দিতে পেরে আনন্দিত জানিয়ে খেলোয়াড়দের সফলতা কামনা করেন তিনি। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী
উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী, বিশেষ করে নারী ফুটবল টিমের জন্য। তারা আমাদের হৃদয়ে স্থায়ীভাবে আসন নিয়েছে, তারা আমাদের জাতিকে বিশেষভাবে উদ্বুদ্ধ করছে, সেজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, সুযোগ এসেছে নতুনভাবে দেশ বিনির্মাণের। বলেন, অভ্যুত্থান পরবর্তী ২১ এক মহান তাৎপর্য নিয়ে হাজির হয়েছে। গত বছরের ৫ই আগস্ট ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ। এই বিজয়ের মধ্য দিয়ে সুযোগ এসছে এই নতুন বাংলাদেশ নির্মাণের। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবারের অমর একুশে নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা জানি ২১শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক, আমাদের স্বাধিকার চেতনার প্রাণ প্রবাহ ২১শে ফেব্রুয়ারি। ১৯৫২ সালের এই ফেব্রুয়ারি মাসেই রাষ্ট্রভাষা প্রশ্নে পাকিস্তানি শাসকদের চাপিয়ে দেওয়া অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে রুখে দাঁড়িয়েছিল ছাত্র সমাজ। এ সময় প্রধান উপদেষ্টা তরুণদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, তাদের সীমাহীন উদ্যম কাজে লাগিয়ে পৃথিবীও বদলে দেওয়া সম্ভব। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। কথা লেখা সহ সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত বিকৃত হচ্ছে বাংলা ভাষা। ব্যানার, পোস্টার ও বিজ্ঞাপনেও বানান ভুলের ছড়াছড়ি, এমনকি সরকারি বিজ্ঞপ্তি ও পাঠ্যপুস্তকেও ভুল থাকছেই। ভাষা বিশেষজ্ঞরা বলছেন, অরুচিকর ভাষার প্রয়োগ বা বিকৃতি নষ্ট করছে ভাষার সৌন্দর্য। তাই আইন প্রয়োগের পরামর্শ তাদের। মোহাম্মদ শাহিনের তোলা ছবিতে রৌনক নিয়ন্ত্রণ জানাচ্ছেন বিস্তারিত। মুখের ভাষা প্রতি বছর কোনো না কোনো বানান চেঞ্জ করতে থাকে, যেটার কারণে আগে যেটা ঠিক ছিল ওটা ভুল হয়ে যায়, আবার যেটা ভুল ছিল ওটা ঠিক হয়ে যায়। একাডেমি থেকে একাডেমি, এ যেন সর্ষের ভেতর ভূত। ফর্মের জায়গায় ফরম, পহেলা ভুলে একলায় আসার পর অ্যাডভোকেট হয়ে যাচ্ছে এডভোকেট। ছোটবেলায় পড়া বা শেখা এমন অনেক বানানের ও শব্দের পরিবর্তনে মানুষের মধ্যে প্রিয় বাংলা ভাষা ঘিরে বাড়ছে ধোঁয়াশা। বাংলা একাডেমিকে একটা উদ্যোগ নিতে হবে এবং আমাদের যেসব শিক্ষক আছে, আমরা যাদের কাছ থেকে শিখি, তাদেরও কিছু ট্রেনিং বা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যেন আমরা যারা ছোট থাকতে যে প্রপার এডুকেশন, এটা যেন আমরা ইনশিওর করতে পারি। ব্যানার, পোস্টার, প্রচার প্রচারণা, বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যমেও বানান ভুলের ছড়াছড়ি। এছাড়াও সরকারি বেসরকারি নানা বিজ্ঞপ্তি ও সাইনবোর্ডেও যত্নশীলতা নেই বানানের। এমনকি সরকারি পাঠ্যপুস্তকেও একাধিক ভুল। রাস্তায় পোস্টারগুলো যে লেখা থাকে, সেই পোস্টারগুলোতেও দেখা যায় যে ভুল বানান দেখা যায়। খবরের কাগজেও এবং আমাদের বোর্ডের, আমাদের সরকারি বইগুলোতেও কিন্তু এরকম ভুল অহরহ আমরা দেখতাম। পাঠ্যপুস্তকে যে একটা বানান ভুল, তারপরে স্কুলের যে নোটিশগুলো, সেটার মধ্যে অসংখ্য ভুল। এই তো গেল বানান ভুলের ফিরিস্তি। এর বাইরেও বিকৃত ও মিশ্র ভাষার ব্যবহারও নষ্ট করছে বাংলা ভাষার সৌন্দর্য। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় শব্দের লিখিত রূপের একাধিক বানান, একটিকে শুদ্ধ আর অন্যগুলোকে ভুল বলার প্রবণতাও ভুল বার্তা দিচ্ছে ব্যবহারকারীদের মাঝে। আমার সময় আমি যে ব্যাকরণটা পড়ছি, এখন আমি যখন স্টুডেন্টকে পড়াতে যাই তখন দেখি নতুন নিয়ম এসে পড়ছে, তো আমার আবার নতুন করে এটা পড়ায়, কাজ আমারগুলো ভুল হয়ে গেছে। এই জিনিসটা যদি ঠিক করা যায় তাহলে আমার মনে হয় এটা কমে যাবে। রক্তাক্ত 52 থেকে 25। ইংরেজি বিজ্ঞাপন ও মিশ্র ভাষা ব্যবহার বন্ধে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও সর্বস্তরে কি তা চালু করা গেছে? বাংলা ভাষাতে চর্চার মধ্যে দিয়ে অর্জন করতে হবে, এই ধারণা থেকে আমরা অনেক দূরে চলে গেছি। আসলে সবাই মনে করছে বাংলা ভাষা এমনিতেই স্বভাবতই আমরা পারছি, তো বিশেষ চর্চার দরকার নেই বা অর্জন করতে হবে না অন্যান্য ভাষার পাশাপাশি। তো এটাই আমার মনে হয় কারণ বাংলা ভাষার যে দক্ষতাগুলো অর্জন করতে হবে, সেই ধারণা থেকে আমরা অনেক দূরে সরে গেছি। বাংলা ভাষার এমন বিকৃতি রোধে কতটুকু কার্যকর উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা? এমন প্রশ্ন যেমন তুলছেন অনেকেই, তেমনি বাংলা ভাষার এমন পরিবর্তনকে অনেকেই দেখছেন ইতিবাচক হিসেবে। আবার অনেকেই বলছেন ভাষার এমন পরিবর্তন অব্যাহত থাকলে প্রাণের ভাষা হারাতে
বাড়াবে স্বকীয়তা। তাই ভবিষ্যৎ প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা পৌঁছে দেওয়ার অঙ্গীকার হোক এই ভাষার মাসে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। এরনটেক্স গ্রুপের নামে 287 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ 23 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এজাহারে বলা হয়েছে আতিউর রহমান এবং তার সহযোগীরা বিভিন্ন অনৈতিক কৌশলে এই অর্থ আত্মসাৎ করেছেন। দুদকের ঢাকা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়, যদিও এর আগে 2022 সালে ঋণ অনিয়ম তদন্ত করে দুদক প্রমাণ না পাওয়ায় অভিযোগের পরিসমাপ্তি করেছিল। এদিকে অর্থ পাচারের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের মোবাইল ফোন খুঁজছে তদন্ত সংস্থা। জিজ্ঞাসাবাদে মোবাইল হারানোর তথ্যকে অবিশ্বাস্য বলছেন চিফ প্রসিকিউটর। এদিকে সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের বিরুদ্ধে স্বামীকে গুম করে স্ত্রীকে ধর্ষণের প্রাথমিক তথ্য পাওয়ার কথা জানিয়েছেন তিনি। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হোসেন সহ 10 জনের তদন্ত 2 মাসে শেষ করার নির্দেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। চৌধুরী আবদুল্লাহ আল মামুন জুলাই আন্দোলনের সময় ছিলেন পুলিশের প্রধান। ছাত্র জনতার আন্দোলন দমনের পরিকল্পনা, নির্বিচারে গুলি করার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 5 আগস্টের পর মামুনের বিরুদ্ধে শতাধিক মামলা হয়। গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি সাবেক এই আইজিপি। মামুনকে এরই মধ্যে 1 দফা জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থা, কিন্তু এখন পর্যন্ত তার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা যায়নি। কেন উদ্ধার হয়নি মোবাইল, বিষয়টি ট্রাইব্যুনাল জানতে চাইলে চিফ প্রসিকিউটর আদালতকে জানিয়েছেন জিজ্ঞাসাবাদে মোবাইল হারিয়ে গেছে বলে জানিয়েছেন মামুন। পরে তাকে আরও একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। তিনি পুলিশের প্রধান ছিলেন, তার নেতৃত্বে সেই জুলাই আগস্টের সমস্ত হত্যাকাণ্ড, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল। এপিসি ব্যবহার করা হয়েছিল, হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল, মারণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। এই বিষয়ে তিনি আগে একটা জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দির সূত্র ধরে আরও অনেক তথ্য যেগুলোর ব্যাখ্যা তার কাছ থেকে আমাদের দরকার, সেই বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য 1 দিনের সময় চেয়েছি। আগামী 23শে ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন 1 দিনের জন্য। এদিন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান এবং পুলিশের আরও 8 কর্মকর্তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এর মধ্যে আলোচিত সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের বিরুদ্ধে স্বামীকে গুম করে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তৃতীয় পিটিশনটা ছিল আসামি আলেপ উদ্দিন, এডিশনাল এসপি, সাবেক র্যাবের একজন কোম্পানি কমান্ডার। আলেপ উদ্দিনের অভিযোগ সবচাইতে মারাত্মক। তিনি অসংখ্য মানুষকে গুম এবং নির্যাতন করার সাথে জড়িত। একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণ আদি আমাদের কাছে এসেছে। এই পুলিশ কর্মকর্তাদের দ্বারা গুম, নির্যাতনের শিকার ভুক্তভোগীদের ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করতে আহ্বান জানিয়েছেন তাজুল ইসলাম। জঘন্যতম অপরাধী যারা, তাদের ব্যাপারে তদন্ত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিডিআর হত্যায় শেখ হাসিনা ও সাবেক সেনা প্রধান মইনু আহমেদকে জিজ্ঞাসাবাদ করতে চায় স্বাধীন তদন্ত কমিশন। পলাতকদের দেশে ফেরাতে বিদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন প্রধান। দেশি বিদেশি ষড়যন্ত্র ও ইন্ধনদাতাদের বিষয় বিবেচনায় রেখে চলছে তদন্ত কাজ। বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। গত বছরের 24 ডিসেম্বর প্রজ্ঞাপন জারির পর থেকে এখন পর্যন্ত 41 কার্যদিবসের অভিজ্ঞতা ও তদন্তের অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে কমিশন। বিআরআইসিএম অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশন প্রধান জানান, বিডিআর হত্যায় শেখ হাসিনা ও মইনুকে জিজ্ঞাসাবাদ করতে চায় কমিশন। এছাড়া তদন্তের স্বার্থে বিশেষ কিছু ব্যক্তির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। আমরা নিষেধাজ্ঞা দিয়েছি যাদেরকে আমাদের প্রয়োজন। জেনারেল মঈন, উনি ওই সময় চিফ অফ আর্মি স্টাফ ছিলেন, ওনাকে আমাদের খুব দরকার, বিকজ ওনার স্টেটমেন্ট দরকার যে কেন এই অপারেশনটা এখানে ফেল করলো, কেন এত মানুষ অফিসার নিহত। এইরকম যেমন শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, এটা জানা সবাই, আপনাদের মাধ্যমেই আমরা জেনেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জেনেছি। তো এই লোকগুলোকে
যোগাযোগ করা এদের সঙ্গে, এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি। তিনি আরও জানান, চিহ্নিত পলাতক ব্যক্তিদের তথ্য ও অবস্থান সম্পর্কে জানতে বিভিন্ন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে কমিশন। বিদেশে যারা পালিয়ে গেছে তাদের আমাদের দরকার, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, অনেক নাম আসতেছে। সেই নামগুলো আমরা কোনটা বিবেচনায় নেওয়া উচিত সেটা আমরা নিয়ে ওর লোকেশনটা অ্যাসেন্ড করার চেষ্টা করছি। দেশি বিদেশি ষড়যন্ত্র ও ইন্ধনদাতাদের বিষয় বিবেচনায় রেখেই তদন্ত চলছে উল্লেখ করে কমিশন প্রধান জানান, বেঁধে দেওয়া সময়ের মধ্যেই প্রতিবেদন দেওয়া হবে। তবে বিদেশে পলাতকদের তথ্য সংগ্রহ ও প্রতিবেদনে যুক্ত করা সময় সাপেক্ষ বলে মন্তব্য তার। বিপ্লবের পরে সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। 17 বছরের আইনি লড়াইয়ে চাকরি ফিরে পেলেন 27তম বিসিএস এ নিয়োগ বঞ্চিত 1137 জন। সর্বসম্মতিক্রমে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আগে বিচারের নামে অবিচার হওয়ায় রায়ে সন্তুষ্ট নিয়োগ বঞ্চিতরা। আইনজীবীদের প্রত্যাশা, চাকরিতে যোগ দিয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ করবেন এই ক্যাডাররা। 17 বছরের আইনি লড়াই শেষে চাকরি ফেরত পেলেন 27তম বিসিএস এর এই নিয়োগ বঞ্চিতরা। রায়ের পর স্বস্তি নিয়ে একে একে বের হলেন দেশের সর্বোচ্চ আদালত থেকে। অথচ 5 আগস্টের আগে কেউই ভাবেননি হতে পারবেন বিসিএস ক্যাডার। 2007 সালে 27তম বিসিএস এ প্রথমে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন বিভিন্ন ক্যাডারের এই 1137 জন। এরপর 111-এ তাদের সেই নিয়োগ চূড়ান্ত না করে আইন বহির্ভূতভাবে তাদের দ্বিতীয় মৌখিক পরীক্ষায় ডাকা হয়। শুরু হয় আইনি লড়াই। হাইকোর্টের একটি বেঞ্চ তাদের নিয়োগ অবৈধ বললেও আরেক বেঞ্চ দ্বিতীয় ভাইভাকে বৈধতা দেন। সে সময় আপিল বিভাগ এই নিয়োগ বাতিল করে দেন। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর সর্বোচ্চ আদালতে রিভিউ করেন নিয়োগ বঞ্চিতরা। চূড়ান্ত রায়ে সবাইকেই চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দেন আপিল বিভাগ। আজকের এই রায়ের মধ্য দিয়ে প্রায় 1200 জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের 27তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ। আপিল বিভাগ আজকে পূর্বের আপিল বিভাগের দেওয়া রায় বাতিল করলো এবং হাইকোর্ট বিভাগের যে রায়ে এই 1137 জন ব্যক্তির চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে নির্দেশনা ছিল সেটি পুনরুজ্জীবিত হলো। ছাত্রদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ন্যায় নিষ্ঠার সহিত নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তারা যেন আপ্রাণ ভূমিকা রাখে, এই আহ্বান সকলের প্রতি থাকবে। রায়ে সন্তোষ প্রকাশ করে ভুক্তভোগীরা বললেন, এটি অভাবনীয়। 18 বছর আমরা ডোর টু ডোর হেঁটেছি, আজকে যে রায় পেলাম আলহামদুলিল্লাহ। যেই কোর্টে অবিচার হতো সেই কোর্টে আজকে ন্যায় বিচার ফিরে এসেছে এবং মাননীয় বিচারকগণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত রায় প্রকাশের 90 দিনের মধ্যে নিয়োগ পেতে শুরু করবেন বঞ্চিতরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অজ্ঞাত 400 থেকে 500 জনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিক্ষোভে উত্তাল কুয়েট ক্যাম্পাস। প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে ঝুলছে তালা। 6 দফা দাবিতে বৃহস্পতিবার বেলা 11:30 থেকে 2 ঘণ্টা ব্যাপী বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে প্রদর্শন করা হয় লাল কার্ড। এদিন দুপুর 12:30টায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশে সংবাদ সম্মেলন করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান শিক্ষার্থীরা। এ সময় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার কথাও জানান তারা। সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে কোনো যোগাযোগ না করায় ক্ষোভও প্রকাশ করেন। দাবিগুলো যেহেতু এখনো আংশিকভাবে মেনে নেওয়া হয়েছে, আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে মেনে নেওয়া হয়নি, সেটার বিরুদ্ধে আমরা ছাত্র রাজনীতি বন্ধের উদ্দেশ্যে আমরা আজকে এখানে জড়ো হয়েছি। আমাদের শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম বর্জন করেছে এবং প্রশাসনকে বর্জন করেছে এবং বর্তমানে আমাদের কর্মসূচিগুলো বহাল আছে। বিভিন্ন দিন বিভিন্ন কর্মসূচি হবে। নতুন প্রশাসন যদি আসতে হয় তাহলে আমাদের এই দাবিগুলো মেনে নিয়েই তাকে আসতে হবে। প্রশাসনকে বর্জন করেছি এবং প্রধান উপদেষ্টা বরাবর আমরা একটি স্মারকলিপি প্রেরণ করব। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শিক্ষার্থীদের 4টি দাবি মেনে নিয়ে বুধবার 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি 3 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
এদিকে কুয়েটের ঘটনায় খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ছাত্র শিবির। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায় অস্বীকার করেছে সংগঠনটি। ছাত্রদল যুবদল হামলা চালিয়েছে অভিযোগ করে ঘটনার সময় যুবলীগও তাদের সঙ্গে যোগ দিয়েছে বলে দাবি তাদের। ছাত্র শিবিরের এখানে কোনো দায় নাই। কুয়েট ক্যাম্পাসে সকল ধরনের ছাত্ররাজ নিষিদ্ধ করার পর এটি তো হচ্ছে ছাত্র শিবির নেয় না এই সিদ্ধান্ত। আপনি এখন ছাত্র শিবিরের উপরে এই দায় কিভাবে দিচ্ছেন যে এটা কি আমাদের কোনো ভূমিকা ছিল এখানে? এখানে ছাত্ররা তাদের দাবি উত্থাপন করেছে, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে। শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত 400 থেকে 500 জনকে আসামি করে বুধবার রাতে নগরীর খান জাহান আলী থানায় মামলা করেছে কুয়েট প্রশাসন। সময় সংবাদ, খুলনা। পদত্যাগ ছাড়া ছাত্রদের সব দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ। শিগগিরই শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি। নিজ বাসভবনে একথা বলেন উপাচার্য। ছাত্রদের মধ্যে যদি কোনো ভুল বুঝাবুঝি থেকে থাকে, যেমন ধরেন যখন কোনো একটা অকারেন্স ঘটে ওর মধ্যে অনেক ধরনের রুমার ছাড়ায়, হয়তো কোনো রুমারের কারণে ছাত্ররা ভুল বুঝাবুঝি থাকতে পারে, ছাত্ররা ছোট মানুষরা অনেক ভুল বুঝতে পারে। যখন দেখবে যে তাদের দাবি কোনোটাই আমরা অপূর্ণ রাখিনি, প্রত্যেকটা দাবিকে আমরা এন্টারটেইন করেছি এবং তারা যেভাবে চাচ্ছে ওইভাবেই হচ্ছে, ইনশাআল্লাহ তারা ক্লাসে ফিরে আসবে। এই মুহূর্তে কুয়েটে আছেন সহকর্মী তানজিম আহমেদ। সবশেষ পরিস্থিতি জানবো, সরাসরি যাব তার কাছে। তানজিম, কুয়েট শিক্ষার্থীদের 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস বা পরীক্ষা কোনো কিছুতে শিক্ষার্থীরা ফিরবেন না বলে জানিয়েছেন। একই সাথে তারা জানিয়েছেন উপাচার্য, উপ-উপাচার্য এবং ছাত্র বিষয়ক যে পরিচালক রয়েছেন তার পদত্যাগ করতে হবে। একই সাথে তাদের যে দাবি ছিল ক্যাম্পাসে নিরাপত্তা, ক্যাম্পাসে যেসব হামলার ঘটনা ঘটেছে জড়িতদের আইনের আওতায় আনা, শাস্তির ব্যবস্থা করা এবং ক্যাম্পাসে যে আজীবনের জন্য রাজনীতি নিষিদ্ধ, একই সাথে যারা রাজনীতি জড়িত থাকবে তাদের ছাত্রত্ব বাতিল সহ 6টি দাবি ছিল শিক্ষার্থীদের। সেই দাবিতে তারা এখন পর্যন্ত অটল রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন, একাডেমিক ভবনগুলো ছিল সব জায়গাতে কিন্তু আসলে তালা ঝুলছে। এই তালা ঝুলিয়ে গতকালকে দুপুরের পরে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেন। বিকেল 4টার দিকে তাদের দাবি পূরণ না হওয়াতে গতকাল থেকে তারা উপাচার্য উপাচার্যদের বর্জন ঘোষণা করেন। এরপরে কিন্তু আসলে কিছুক্ষণ আগে কুয়েটে যিনি উপাচার্য ডক্টর মাসুদ রয়েছেন তিনি কথা বলেছেন সাংবাদিকদের সাথে নিজ বাসভবনের এখানে। তিনি কিন্তু আসলে জানিয়েছেন শিক্ষার্থীদের যে দাবি ছিল পদত্যাগ ব্যতীত আর সব ধরনের দাবি মেনে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা দ্রুত ক্লাসে ফিরবে বলে তিনি প্রত্যাশার কথা জানিয়েছেন। তবে শিক্ষার্থীরা বলছেন প্রধান উপদেষ্টা বরাবর তারা আজকের মধ্যে স্মারকলিপি পাঠাবেন। সেই স্মারকলিপিতে উল্লেখ থাকবে যে কুয়েটে নতুন প্রশাসন নিয়োগ দিতে হবে, সেখানে নতুন উপাচার্য আসবে এবং নতুন উপাচার্য নতুন প্রশাসন নিয়োগ সাপেক্ষে তাদের যেসব দাবি ছিল সেই 6টি দাবি পূরণ করেই আসলে নতুন প্রশাসনকে যোগ দিতে হবে এবং এর ফলে সেটি যদি হয় শুধু সেক্ষেত্রেই তারা এসে ফিরবেন, তারা ক্লাসে ফিরবেন। একসাথে একটু জানিয়ে রাখতে চাই আজকে বেলা 11:30টার পর থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ করেন। সেই বিক্ষোভে তারা বিভিন্ন স্লোগান দেন। স্লোগান উত্তাল ছিল কুয়েটের পুরো ক্যাম্পাস। তারা যে দুর্বার বাংলার বাংলাদেশ রয়েছে সেখানে সংবাদ সম্মেলন করেন, সংবাদ সম্মেলনের বিভিন্ন দাবি তুলে ধরেন। একই সাথে যে সন্ত্রাসী সহ ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবির, সব ধরনের রাজনৈতিক দলগুলোকে তারা লাল কার্ড দেখেছেন। কুয়েটে কোনো ধরনের রাজনীতি চলবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া এই ঘটনায় যে মামলা হয়েছে সেখানে 400 থেকে 500 জন অজ্ঞাত আসামি করা হয়েছে। গতকাল রাতে মামলাটি করে কুয়েট প্রশাসন। তো কুয়েট থেকে শিক্ষার্থীদের যে আন্দোলনের খবর এবং সর্বশেষ ভিসির যে বক্তব্য আমার কাছেই ছিল সর্বশেষ। কুয়েট ক্যাম্পাস থেকে সহকর্মী তানজিম। ক্যাম্পাসে রক্তপাতে যারাই জড়িত হোক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে তারুণ্যের উৎসবে তিনি এ আহ্বান জানান। শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যাসিস্ট আচরণ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানান সার্জিস। বলেন লেখাপড়ার পাশাপাশি জুলাই আন্দোলনের মতোই সবাইকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। পুলিশ কর্মকর্তা, আমলা, সমন্বয়ক বা যে কোনো দলের কেউ অন্যায় করলে আপোষ না করার আহ্বান জানান তিনি। গণঅভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ গড়তে রাজনীতির আহ্বান জানান সার্জিস। ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের রক্ত ঝরানো হচ্ছে কিনা এইগুলো কি আমরা চাই? এগুলো কি জুলাইয়ের স্পিরিটের সাথে প্রাসঙ্গিক? যারা এই অপকর্মগুলো করছে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে হোক, সোশ্যাল মিডিয়ায় হোক, অন্য যে কোনো প্ল্যাটফর্মে হোক, আমাদের আবারও বুক চিতিয়ে
এই অন্যায়গুলোর প্রতিবাদ করা উচিত। যদি বিন্দুমাত্র চিন্তা করেন যে আবার এই দেশটাকে গলা চেপে ধরার স্পর্ধা দেখাবেন, তাহলে যেই হাত দিয়ে আপনি গলা চেপে ধরতে চাইবেন ওই হাত আমরা তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধভাবে ভেঙে ফেলব। ৩১ দফা বাস্তবায়নে কুমিল্লার লাকসামে বিএনপির জনসভায় নেতাকর্মীদের ঢল। উপজেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল থেকেই সমাবেশ স্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে লাকসাম, মনোহরগঞ্জ সহ আশেপাশের এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। নেতাকর্মীরা অভিযোগ করেন আওয়ামী লীগের দুঃশাসনে উন্মুক্ত পরিবেশে সভা সমাবেশ করতে পারেননি তারা। বলেন দীর্ঘ 16 বছর পর মুক্ত পরিবেশে সমাবেশ করতে পারছেন, এজন্য আনন্দিত তারা। দ্রুত সময়ের মধ্যে গণহত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান নেতাকর্মীরা। এই মুহূর্তে সমাবেশের স্থলে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি চলে যাব তার কাছে। ওয়ালি, প্রায় 1.5 যুগ পর কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির উন্মুক্ত সমাবেশ আজকে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে এটি শুরু হওয়ার কথা ছিল। এখন পর্যন্ত নেতাকর্মী যারা এসেছেন, এখন আমরা দেখছি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন বিএনপির এই পুরো মাঠটি কিন্তু আসলে এখন নেতাকর্মীদের পরিপূর্ণ হয়ে গেছে। লাকসাম, মনোহরগঞ্জ সহ আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে এই পুরো জায়গা জুড়েই কিন্তু আসলে সেসব নেতাকর্মীরা এসেছেন। স্টেডিয়ামে মাঠে আজকে যে সমাবেশ হচ্ছে, নেতাকর্মীরা বলছেন এটি তাদের জন্য উৎসব। দীর্ঘ 15 বছরের বেশি সময় ধরে তারা আসলে উন্মুক্ত পরিবেশে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারেননি। তাদের যে অধিকার সেটি চর্চা করতে পারেননি। তারা বলছে তাদেরকে ভোটাধিকার যেমন হরণ করা হয়েছিল, রাজনীতি চর্চা করার যে অধিকার সেটি হরণ করা হয়েছিল। তারা বলছেন যে এই আজকের দিন তাদের জন্য একটি উৎসবের, যে 5 আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন করে তারা যে স্বাধীনতা পেয়েছেন, যার ফলে আজকের এই সমাবেশ তারা আসলে করতে পারছেন। আমরা দেখছি বিপুল সংখ্যক নারীরাও কিন্তু আসলে আজকের এই সমাবেশে উপস্থিত হচ্ছেন। এই মুহূর্তে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আমরা দুঃখিত, টেকনিক্যাল কারণে অবশ্য আমরা পুরোপুরি শব্দগুলো শুনতে পাচ্ছিলাম না। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন কুমিল্লার লাকসাম থেকে সহকর্মী হাসান ওয়ালি। শিল্প কারখানা ও আবাসন প্রকল্প গড়ে উঠতে উঠতে ঢাকা জেলায় কৃষি জমির দেখা মিলছে কেবল নবাবগঞ্জ ও দোহার উপজেলায়। গত এক যুগে ঢাকা ঘিরে কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়িত হলেও নজর দেওয়া হয়নি খাদ্য উৎপাদন প্রক্রিয়ায়। বিশেষজ্ঞরা বলছেন রাজুকের বিশদ অঞ্চল পরিকল্পনায় কৃষি এলাকা চিহ্নিত করা থাকলেও উন্নয়নের সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় সুযোগ নিচ্ছেন পুঁজিপতিরা। আশরাফুল ইসলামের ছবিতে আসিফ মাহমুদ সিয়ামের রিপোর্ট। এ যেন আবাদি জমিতে বিলবোর্ডের চাষ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কোল ঘেঁষে ফসলি জমি গ্রাস করছে আবাসন বাণিজ্য। কেউ জমি কিনে, কেউ বা জমি ভাড়া নিয়েই বসিয়েছেন স্ব স্ব প্রতিষ্ঠানের বিলবোর্ড। সাইনবোর্ড লাগাইছে না, আপনি বছর টাকা দেয় সাইনবোর্ড লাগাতে দিয়েছি। সেচের পানির পথ বন্ধ হয়েছে বালু ফেলে, শুকিয়ে পড়ে আছে কোনো চাষের জমি, কোনোটা পরিণত হয়েছে ডোবায়। আমি তো এখানে জমি বুনতাম, 48 পাখি জায়গায় বুনতাম, ওই যে চক আছে সব বুনতাম। পানি যা না দেখে চক্র পানি। জমি বিক্রি করে ভূমি মালিকরা লাভবান হলেও কাজের খোঁজে যাযাবর হচ্ছেন ধান চাষিরা। নিরুপায় হয়ে যোগ দিচ্ছেন অন্য পেশায়। আমরা না খাইয়ে তো মরণ লাগবো, এই কৃষক আমরা কৃষক করে কৃষি করি আমরা খাই। ঢাকা জেলা প্রশাসকের তথ্য মতে ঢাকা জেলার কেবল নবাবগঞ্জ ও দোহার উপজেলায় রয়েছে কৃষি জমি। কোনো মেগা প্রকল্পের ছোঁয়া এখনো পড়েনি বিধায় জমিগুলো টিকে আছে বলে মন্তব্য স্থানীয়দের। কৃষকদের অভিযোগ সরকারের পক্ষ থেকে মেলে না পর্যাপ্ত সহযোগিতা, সাহায্যের প্রতিশ্রুতিতে ব্যক্তিগত তথ্য নিলেও পৌঁছায় না কৃষকের দোরগোড়ায়। 20 জনের গম দেওয়ার কথা ছিল, আমরা গম বুনতাম, এই সমস্ত জমি আমরা গম বুনি। সেই গম হঠাৎ করে একদিন শুনলাম যে গম নাই, গম বিক্রি হয়ে গেছে, গম বিল হয়ে গেছে। আমাদের কাগজপত্র নিছেন 6 মাস আগে, তা আমাদের কাগজপত্র নিয়ে সেরে তো আমাদের গমটা দিলেন না, আমাকে ঘুরাইলেন। জমি তৈরি করে রাখলাম, আর সার দিবেন, বীজ দিবেন, আমরা বুনুম, তো এখন আমরা কি করুম? কিছু করার নাই। গেল এক যুগে বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে ঢাকা ঘিরে, অথচ কৃষিভিত্তিক নগর বাস্তবায়নের ক্ষেত্রে বাজেটের সীমাবদ্ধতাকেই দায়ী করলেন রাজুক কর্মকর্তা। অধিগ্রহণ করতে গেলে আমাদের প্রায় 24,000 কোটি টাকার মতো লাগবে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নিজস্ব ফান্ড থেকে এত বড় ব্যয় নির্ধারণ করা অনেক চ্যালেঞ্জের বিষয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ঢাকা জেলার মোট খাদ্য চাহিদা 5,19,397 মেট্রিক টন, যার মাত্র অর্ধেক উৎপন্ন হয় এই জেলায়। পরিকল্পনাবিদরা বলছেন এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও ঢাকা কেন্দ্রিক অর্থ উৎপাদনকারী প্রকল্পের দিকে মুখিয়ে সরকার, যার বলি হচ্ছে কৃষি জমি। ড্যাপের মধ্যে সব চিহ্নিত করার পরেও সেগুলোর প্রোটেকশনের যে জায়গা, যে চাবি, সেখানে পুরাট শুভঙ্করের একটা ফাঁকি দিয়ে রাখলো। সেটা কি? শর্ত সাপেক্ষ উন্নয়ন। সরকারও কোনো এক অযাচিত কারণে ঢাকা কেন্দ্রিকতা বাড়িয়ে সমস্ত প্রকল্প ঢাকা কেন্দ্রিকতার মধ্যে দিয়ে কৃষি জমিগুলি ধ্বংস করার অন্যান্য আনুষঙ্গিক প্রণোদনাগুলো তৈরি করছে, ইতিবাচকভাবে না, নেতিবাচকভাবে। বিশেষজ্ঞদের মতে রাজুকের বিশদ অঞ্চল পরিকল্পনায় কৃষি এলাকা চিহ্নিত করা থাকলেও উন্নয়নের সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকার সুযোগ নিচ্ছে পুঁজিপতিরা। ঢাকাকে ঘিরে আছে নানা উন্নয়ন প্রকল্প, আছে মোটা অঙ্কের বাজেট। কেবল বাদ পড়েছে খাদ্যের ঘাটতি মেটাতে স্বনির্ভরতার প্রচেষ্টা, যার সুযোগ নিচ্ছে ভূমিক্ষেকরা আর ভুক্তভোগী সাধারণ কৃষক থেকে সবাই। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে মৌসুমের শেষ বাজারে ফুলের ভালো দাম পেয়েছেন যশোরের গদখালির ফুল চাষিরা। বাড়তি দামে বিক্রি করতে পেরে খুশি বিক্রেতারা। চাষি ও ব্যবসায়ী নেতাদের দাবি, পুরো মৌসুমে অন্তত 150 কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই জমজমাট যশোরের গদখালির ফুলের বাজার। শেষ মুহূর্তে বেচাকেনায় ব্যস্ত চাষিরা। গত 3 দিন ধরে ফুলের ঊর্ধ্বমুখী দামে খুশি কৃষক। তারা জানান 2 সপ্তাহ আগে যে গ্ল্যাডিওলাস অল্প দামে বিক্রি হয়েছে তা শেষ বাজারে 8 থেকে 15 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আগে প্রতি হাজার গাঁদা 300 টাকায় মিললেও এখন বিক্রি হচ্ছে 800 থেকে 1300 টাকা দরে। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে গাঁদার বাজার খুবই ভালো, আলহামদুলিল্লাহ। দাম এভাবে ভালো থাকে তাইলে দেখা যাচ্ছে 1 লাখ 1.5 লাখ টাকা বিক্রি হয় বিঘায়। 1,10,000 টাকার মতো আমি ফুল বিক্রি করেছি, ওখান থেকে আমার 1,05,000 টাকার মতো খরচা আছে। ধান পাটের থেকে এই ফুলের টাকাই বেশি। দেশি গোলাপ, চায়না গোলাপ দিয়ে 28 কাটা করেছি, এবছর উৎপাদন হয়েছে বেশি। এদিকে ব্যবসায়ী নেতাদের দাবি, চলতি মৌসুমে অন্তত 150 কোটি টাকার ফুলের বাণিজ্য হয়েছে। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে বাজার চলতেছে উৎসবমুখর, চাষিরা খুব ভালো দামে ফুল বিক্রয় করতেছে, কারণ ফুলের চাহিদা অনেক বেশি। ডিসেম্বর থেকে এই পর্যন্ত আজকে শেষ বাজার আমরা 150 কোটি টাকার মতো ফুল বিক্রয় এখান থেকে করছে। কৃষি বিভাগের তথ্য মতে যশোরের প্রায় 600 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে 13 ধরনের ফুলের চাষ হয়। সময় সংবাদ, যশোর। এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক বলে মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে $350 বিলিয়ন খরচ করে এমন যুদ্ধে যেতে বলেছিলেন যা জেতা সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের পর জেলেনস্কিকে সমর্থন করে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপের নেতারা। অন্যদিকে ইউক্রেন ইস্যুতে ইইউর নেতাদের উপর কর্তৃত্ব দেখারই ট্রাম্পের প্রশংসা করেছেন পুতিন। ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দূরত্বক্রমে বেড়েই চলেছে মার্কিন প্রেসিডেন্টের। ইউক্রেনের প্রেসিডেন্ট চাইলে অনেক আগেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ হয়ে যেত, এমন মন্তব্যের একদিন পর এবার সামাজিক মাধ্যমে জেলেনস্কিকে তুলোধুনো করেছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জেলেনস্কিকে সফল কৌতুক অভিনেতা উল্লেখ করে ট্রাম্প লেখেন, তিনি যুক্তরাষ্ট্রকে $350 বিলিয়ন খরচ করে এমন যুদ্ধে যেতে বলেছিলেন যা জেতা সম্ভব নয়। এই যুদ্ধে মার্কিন প্রশাসন ইউরোপের চেয়ে $200 বিলিয়ন বেশি ব্যয় করেছে দাবি করে ট্রাম্প বলেন, পশ্চিমারা তাদের খরচ করা অর্থ ফেরত পেলেও যুক্তরাষ্ট্র তা পাবে না। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে জেলেনস্কিকে স্বৈরশাসক হিসেবেও আখ্যা দেন ট্রাম্প। বলেন, ইউক্রেনের প্রেসিডেন্টের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, না হলে আর কোনো দেশ থাকবে না। ট্রাম্পের এমন মন্তব্য ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমা নেতারা। জেলেনস্কির সঙ্গে ফোন আলাপে তার প্রতি সমর্থনের কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুদ্ধ চলাকালে নির্বাচন আয়োজন না করাকে যৌক্তিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি। এদিকে জেলেনস্কিকে স্বৈরশাসক বলাকে মিথ্যা ও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর। সুইডেনের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের কথাকে ভুল উল্লেখ করে বলেন, জেলেনস্কি গণতান্ত্রিকভাবে নির্বাচিত।
এদিকে এক ভিডিও বার্তায় ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিশ্ব এখন দুটো পছন্দের একটি বেছে নেয়ার অবস্থায় আছে, হয় সবাই পুতিনের পাশে দাঁড়াবে আর নয়তো শান্তি বেছে নিতে হবে। অন্যদিকে ইউরোপীয় নেতাদের ওপর কর্তৃত্ব দেখানোয় ট্রাম্পের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রেখা গুপ্ত। সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত ও অতিশীর পর চতুর্থ নারী মুখ্যমন্ত্রী পেল কেন্দ্রশাসিত অঞ্চলটি। বৃহস্পতিবার রামলীলা ময়দানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নতুন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্য সদস্যরা শপথ নেন। দিল্লি বিধানসভার ভোট গণনা হয়েছিল 8 ফেব্রুয়ারি। 26 বছর পর জয় পায় বিজেপি। পরে একাধিক দাবিদারের মধ্যে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেওয়া হবে তা ঠিক করতে যথেষ্ট সময় নেয় দলটির শীর্ষ নেতৃত্ব। ফলাফলের 11 দিন পর বুধবার রাতে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়। দিল্লির রাজধানীতে খুব একটা পরিচিত নন রেখা গুপ্ত। এবারই প্রথম টিকিট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন দিল্লির নতুন এই মুখ্যমন্ত্রী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করবে বাংলাদেশ। ইনজুরির কারণে দলে নেই মাহমুদুল্লাহ রিয়াদ, এছাড়াও রাখা হয়নি নাহিদ রানাকে। স্পিন বিভাগ শক্তিশালী করতে দলে রাখা হয়েছে রিশাদ হোসেনকে, এছাড়াও আছেন মিরাজ। অন্যদিকে ভারত একাদশে আছে 3 স্পিনার। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই বিতর্ক। ম্যাচের আগের দিন বাংলাদেশ অনুশীলন করেছে স্টেডিয়ামের পাশে আইসিসির একাডেমি মাঠে, আর ভারত পেল ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিসের সুবিধা। বাংলাদেশ উইকেট দেখারও সুযোগ পায়নি, সেখানে ভারতের জন্য মূল মাঠের 3টি উইকেট উন্মুক্ত করে দেয়া হয়। অবশ্য এই রীতি নতুন নয়, আইসিসি ইভেন্টে বরাবরই সুবিধা পেয়ে আসছে টিম ইন্ডিয়া। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটাই করছে টুর্নামেন্টের হট ফেভারিট ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। সাম্প্রতিক সময়ে যে ম্যাচ বেশ উত্তাপ ছড়ায়, যার আজ কিছুটা হলেও টের পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। যদিও বিগ ম্যাচের আগে ভয় ডর নয়, আত্মবিশ্বাসী টাইগার দলপতি। উইকেট যেরকম থাকবে ওই অনুযায়ী খেলা চেষ্টা করবো আমরা, বাট আমার মনে হয় যে স্পেশালি যারা ওপরের দিকে ব্যাটিং করে এদের লম্বা ইনিংস খেলাটা খুব ইম্পর্টেন্ট। যখন আমরা এই ওপরের শুরুটা ভালো করতে পারবো তখনই দেখা যাবে যে একটা বড় রান করা সম্ভব। যে কোনো ম্যাচের আগে চিরাচরিত এক প্রশ্ন, কেমন হবে বাংলাদেশের একাদশ? প্রতিপক্ষ ভারত বলেই কোনো পরীক্ষা নিরীক্ষা করছে না টিম ম্যানেজমেন্ট। প্রস্তুতি ম্যাচ না খেলা মাহমুদুল্লাহ এদিন মাঠে গেলেও অনুশীলন করেননি, তবে থাকবেন শুরুর একাদশে। ভারতের বোলিং আক্রমণ স্পিন নির্ভর হলেও বাংলাদেশ মাঠে নামবে 3 পেসার নিয়ে। প্লেয়াররা তাদের প্ল্যান কিভাবে এক্সিকিউট করবে এটা নিয়ে বেশি ফোকাস থাকে এবং মাঠে যত কাম থাকা যায় ওই জিনিসটা নিয়ে চিন্তা করে সবাই। দু দলের শেষ 5 ম্যাচে 3টায় জয় আছে বাংলাদেশের। অবশ্য এসব যে টিম ইন্ডিয়াকে খুব একটা ভাবাচ্ছে না তা সহজেই অনুমেয়। ম্যাচের আগে রোহিতের 20 মিনিটের সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে প্রশ্ন ছিল না একটাও। দুবাইয়ের উইকেট কিছুটা স্পিন বান্ধব, যার কারণে ভারতের স্কোয়াডে আছে 5 স্পিনার। কন্ডিশন বা উইকেটের আচরণ নিয়েও একেবারেই চিন্তিত নন রোহিত শর্মা। যে কোনো আইসিসি টুর্নামেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তবে ট্রফি জিততে হলে অনেক পরিশ্রম করতে হবে। আমাদের লক্ষ্যটাও থাকবে সেদিকে। কন্ডিশন নিয়ে খুব একটা ভাবছি না, আবহাওয়া যেমনই হোক আমাদের মানিয়ে নেওয়ার সামর্থ্য আছে। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচই খেলবে দুবাইয়ে, যে ভেন্যুতে কখনোই কোনো ওয়ানডে হারেনি রোহিত কোহলিরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এরপর যে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত হচ্ছে স্মৃতির মিনার। কয়েক স্তরের নিরাপত্তা, 21 পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা। বললেন দেশ গড়ার সুযোগ কাজে লাগাতে হবে। 287 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারাকাত সহ 23 জনের বিরুদ্ধে দুদকের মামলা। সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধেও অর্থ পাচারের মামলা। এবং বিডিআর হত্যায় শেখ হাসিনা ও মইনুকে জিজ্ঞাসাবাদ করতে চায় কমিশন। জিয়াউল সহ 10 জনের তদন্ত 2 মাসে শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।